নিজের ইচ্ছার অমতে পাত্রীর ভেসে সুসজ্জিত সাজে আনাফের সামনে বসে আছে লিহা। মুখ তার থমথমে। আজ আনাফের পরিবার থেকে তাকে দেখতে এসেছিল। একা কথা বলার সুযোগ পেয়ে কিছুক্ষণ আগে লিহা তার অমতের কথা সরাসরি আনাফকে জানিয়েছে। কিছুদিন আগে রিকশায় করে কলেজ থেকে ফেরার সময় প্রথমবারের মতো লিহাকে দেখে আনাফ। শুভ্র ইউনিফর্মে লিহাকে আকাশে ভাসমান টুকরো মেঘ বলে ভ্রম হচ্ছিল তার। না চাইতেও বারংবার দৃষ্টি লিহার গতিবিধি অনুসরণ করছিল। সেই ভালো লাগাই আজ বিয়ের কথাবার্তায় এসে পৌঁছেছে। কিন্তু লিহার অমত আনাফের সকল কল্পনা জল্পনাকে নিমিষেই বাষ্প করে দিল। অবশ্য লিহার না বলাতে তার কোনো হেলদোল দেখা গেল না। আনাফকে সবাই ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ভাবলেও তার একটা আলাদা রূপ আছে। এই যেমন মানিব্যাগের বদলে পকেটে বিদ্যমান অ্যাসিডের বোতল। মনে মনে ভাবছে বোতলটা বের করে সবটা অ্যাসিড লিহার সুসজ্জিত চেহারায় ছুঁড়ে মারবে। এতে দুটো সুবিধা হবে আনাফের। প্রথমত, তাকে প্রত্যাখ্যান করার শাস্তি পাবে লিহা। দ্বিতীয়ত, ওর যন্ত্রণায় পরিবারের সকলে সারা জীবন ভুগবে। নিজের আপন মানুষের ভোগান্তি নিশ্চয়ই লিহার সহ্য হবে না। তখন আনাফের মনের মধ্যে চলা অপমানের ঝড় সে অবশ্যই অনুধাবন করতে পারবে। এছাড়াও অ্যাসিড পড়ার পর লিহার মায়াবী মুখটা কেমন বর্ণ ধারণ করবে, লিহা কেমন যন্ত্রণায় ছটফট করবে তা চিন্তা করে মনে মনে আনাফ পৈশাসিক আনন্দ পাচ্ছে। তবে মুখে তার প্রতিফলন দেখা গেল না। আনাফকে পাথরের মূর্তির মতো চুপচাপ বসে থাকতে দেখে লিহার অস্বস্তি হচ্ছে। বাধ্য হয়েই সে নিজেই কথা বলা শুরু করলো। আপনি কি আমার কথা শুনতে পাননি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার সম্পর্ক আছে একজনের সাথে। আমি বিয়ে করলে তাকেই করব। তাকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। মুখ খুলে আনাফ লিহার কথার কোনো উত্তর না দিয়ে গলার স্বর পাল্টে উল্টো প্রশ্ন করে। ছেলেটার নাম কি আর সে কি করে? অনাবিল। আর সে আমার সাথে একই ক্লাস স্টাডি করে। আচ্ছা, যদি মনে করো এই অনাবিলের হাত পা ভেঙে বাকি জীবন হুইল চেয়ারে বসে কাটায়, তাহলে তুমি কি তাকে বিয়ে করবে? আজব, এ কেমন ধরনের কথা? অনাবিল হাত পা ভেঙে সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে যাবে কেন? আজব। কারণ তার হাত পা আমি ভেঙে দেব। সে তার বাকি জীবনটুকু হুইল চেয়ারে বসেই কাটাবে। এই, আপনি কি সব কথাবার্তা বলছেন? পাগল হয়ে গেলেন নাকি আপনি? সবে মাত্র পাগল মনে হচ্ছে। কিছু সময় পর যখন তোমার সাথে একটা কাণ্ড করব, তখন তুমি নিশ্চিত হয়ে যাবে আমি সত্যিই পাগল। লেহা ঘাবড়ে যায় আনাফের কথায়। একটু আগে মানুষটাকে খুব সাদাসিধে ভেবেছিল সে। পরনে পাঞ্জাবি, শরীর থেকে মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। প্রথম দেখাতে আনাফকে একজন ভালো মানুষ বলে মনে হয়েছিল লিহার। তাই সে ভয়ভীতি ছাড়াই প্রথমে সরাসরি আনাফকে না বলে দিয়েছিল। কিন্তু পরিশেষে এসে আনাফের পরিবর্তিত রূপ দেখে লিহার মনে এক ধরনের ভয় কাজ করছে। তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে নিজেকে। ঘাবড়ে গিয়ে কাপা গলায় বলে, কি কি কাণ্ড করবেন আপনি আমার সাথে? এই ধরো, এসিড ছুঁড়ে মেরে তোমার সুন্দর চেহারাটা কুৎসিত বানিয়ে দিলাম। এতে করে ভবিষ্যতে কেউ তোমার দিকে আর সুদৃষ্টিতেই তাকাবে না। চেহারার সৌন্দর্যতা চলে যাওয়ায় অনাবিল নিজেও তোমায় ছেড়ে দিবে। বাকি জীবন তোমার অভিশপ্ত হয়ে কাটবে। না হলে হয়তোবা দেখা যাবে তোমায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জিম্মি করে শোষণ করব। এতে করে কলঙ্ক লাগবে তোমার গায়ে। কলঙ্কিত হয়ে যাবে তুমি। কেউ তোমার প্রতি আর ভালোবাসা প্রকাশ করবে না। ভালো হবে তুমি আমাকে মেনে নাও, না হয় যে কোনো কিছু করতে পারে তোমার সাথে। আনাফের কথা শুনে ভয়ে লিহার সারা শরীর কাঁপতে শুরু করেছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। মানুষটাকে পোশাক আশাকে সুন্দর দেখা গেলেও সত্যিকার অর্থে সে অনেক বেশি ডেঞ্জারাস। বিষয়টা বুঝতে বাকি নেই লিহার। তবে লিহাও কম নয়। ভয় পেয়ে আছে ঠিক, কিন্তু সে একটা কথাই বিশ্বাসী, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। এত সময় ভয় পেলেও কিছুটা সাহস জুগিয়ে কথা বলে লিহা। আমায় হুমকির মাধ্যমে ভয় দেখিয়ে বিয়ে করবেন ভাবলে ভুল করবেন আপনি। আমি আপনার হুমকিতে একদমই ভয় পাই না। আপনি চলে যান আমাদের বাড়ি থেকে। আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। আর না কথা বলার কোনো ইচ্ছে আছে। কথা বলার ইচ্ছে থাকবে কি করে? অনাবিল তো আছে গা ঢলাঢলি করার জন্য। মুখ সামলে কথা বলুন। আপনি সত্যিই একজন বাজে লোক। সুন্দর লেবাস পরলেই একজন ভালো মানুষ হওয়া যায় না। ব্যক্তিত্ব বলতে কিছু একটা থাকা তো প্রয়োজন মানুষের ভেতরে। কিন্তু আপনার মধ্যে কিচ্ছু নেই। না আছে সুন্দর পার্সোনালিটি, আর না আছে মানুষকে সম্মান করে কথা বলার মতো কোনো গুণ। মনের দিক থেকে একদম নিকৃষ্ট মনের একজন মানুষ আপনি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার মতো একজন 2 নম্বর লোক আমায় দেখতে এসেছে বিয়ে করার জন্য। লিহা একদমই কথাগুলো বলেই থামে।
একটানা কথায় সে আনাফের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে। আনাফের ভেতরে আগুনের ফুলকির মতো দাউ দাউ করে জ্বলছে। এ জীবনে কম মেয়ের সঙ্গে মেশেনি আনাফ। বেশিরভাগ মেয়ে নিজ থেকে আনাফের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছে। আনাফ বলতে অনেক মেয়ে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আনাফ কখনোই কাউকে নিজের করে চায়নি। আসলে মন টেকেনি কারো ওপর। এই প্রথম লিহাকে তার মনে ধরেছে, কিন্তু লিহার কথা শুনে আনাফের ভেতরটা রাগে টকবক করছে। পিছনের পকেটে বিদ্যমান এসিডের বোতলটা বের করে আনাফ। লিহা ভয়ে আটকে ওঠে। আপনা আপনি তার হাতে মুখ আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। লিহার চোখ বন্ধ, চোখের পাতা তিরতির করে কাঁপছে। আনাফের দৃষ্টি নিজেকে আড়াল করতে ব্যস্ত লিহার কাঁপতে থাকা বন্ধ চোখের দিকে। মেয়েটাকে কেন এতটা মনে ধরল, তার কারণ এই মুহূর্তে আনাফ অনুধাবন করতে পারছে। লিহার এই সরল নিষ্পাপ চেহারাটাই তাকে সবার থেকে আলাদা করেছে। অন্যদিকে আনাফ কতটা ভয়ঙ্কর হতে পারে তা লিহা এসিডের বোতল দেখেই অনুমান করে ফেলেছে। লিহার ভয়াত্ম চেহারা দেখে মুচকি হাসে আনাফ। এসিডের বোতল আবারও পকেটে ঢুকিয়ে রাখে সে। মূলত আনাফের উদ্দেশ্য ছিল লিহাকে ভয় দেখানো। বাস্তবে কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা আনাফের মাথায় নেই। লিহাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আনাফ। তার কোনো ক্ষতি হলে পরোক্ষভাবে ক্ষতিটা আনাফেরই হবে। হঠাৎ একটানে লিহাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে আনাফ। জোর করে লিহার মুখ থেকে হাত সরিয়ে দেয়। লিহার চিবুকে হাত দিয়ে চোখে চোখ রাখে, আর ঠিক তখনই লিহার ঠোঁটে আকস্মিক চুমু দেয় আহনাফ। বুকের ভেতর কোথাও যেন এক তালে তবলা বাজছে এমন বোধ হয় লিহার। চারদিক কেমন বিকল মনে হতে লাগে। শ্বাস প্রশ্বাসের গতিবেগ অনেকটাই বেড়ে গেছে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে না। নড়বার শক্তি প্রতিনিয়ত লোপ পাচ্ছে তার। আনাফ খুব শক্ত করে বুকের মাঝে আঁকড়ে রেখেছে লিহাকে। জীবনে এই প্রথম লিহাকে কেউ এত কাছ থেকে শুয়েছে। তার ভেতরটা কেমন তোলপাড় করছে, তার পক্ষে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আনাফ আলতো করে লিহার কপালে চুমু এঁকে দেয়। কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো যত্ন করে কানের পিছে গুজে দেয়। তারপর কিছুটা দূরত্ব সরে দাঁড়ায়। লেহা যেন এ যাত্রায় প্রাণ ফিরে বাঁচে। আনাফের চোখে মুখে আনন্দের হাসি। যাকে কথায় ভোলানো যায় না তাকে এভাবেই কাবু করতে হয়। হাসির রেখা চোখে মুখে বিদ্যমান রেখে লেহার কথার সাথে তাল মেলায় আনাফ। হ্যাঁ, আমি বাজে লোক। হ্যাঁ, আমি 2 নাম্বার লোক। আমার সম্পর্কে তুমি ইতিমধ্যেই সেটা প্রমাণ পেয়ে গেছো। আমার কথা তুমি মেনে নাও। অনাবিলের সাথে তুমি আর আগামীতে কখনোই কথা বলবে না। তাহলে হয়তো তুমি ভালো করেই জানো 2 নম্বর লোকেরা কি করতে পারে। লেহা ভয়ে শেষ। তবে সে হেরে যেতে রাজি নয়। কিছু মানুষ আছে যারা ভয় পেলেও হার মানাটাকে অপমান বলে মনে করে। লেহাও তাদের মধ্যে একজন। আনাফের আচরণে ভয়ে কলিজার পানি শুকিয়ে গেলেও সেটা প্রকাশ না করে সাহস দেখিয়ে বলে, আমি আপনার ঘরে বউ না যে আপনি যা বলবেন আমি তাই শুনবো। এছাড়া আমার উপর অধিকার খাটানোর কোনো রাইট নেই আপনার। সরেন আমার সামনে থেকে, না হয় চিৎকার করে পুরো বাড়ি মাথায় উঠে ফেলবো আমি। তুমি আমার বউ নয়, আর তবে আগামীতে হবে। আর অধিকারের কথা বলছো? আমি যবে থেকে তোমায় দেখে পাগল হয়েছি সেদিন থেকেই তোমার উপরে আমার অধিকার জন্মেছে। আমি সারা জীবন তোমার উপর অধিকার খাটাবো, যার এক ঝলক তুমি একটু আগেই দেখতে পেয়েছো। দেখুন, বাড়াবাড়ি একটা সীমা থাকে। আমি কিন্তু নিজেকে একদম শেষ করে দিব বলে দিলাম। আমার উপর একদম জোর খাটাবেন না আপনি। আমার পারমিশন ছাড়া তুমি নিজেকে কখনোই শেষ করতে পারবে না। নিজেকে শেষ করার জন্যেও আমার পারমিশন প্রয়োজন তোমার। যাই হোক, আর কথা লম্বা করলাম না, চলে যাচ্ছি আমি। তবে মাথায় রেখো, অনাবিলের সাথে যেন আর কখনো তোমায় কথা বলতে না দেখি। মাইন্ড ইট। রাগ উঠে যায় লিহার আহনাফের কথা শুনে। বরাবরের মতোই লিহার পছন্দ নয় কারোর আদেশ মোতাবেক চলা। সেখানে আনাফ তার উপরে হুকুম জারি করছে। রাগান্বিত কণ্ঠে লিহা আনাফকে জানায়, আমি কারো বাগদত্তা বা কেনা গোলাম নই যে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো। আমার আজাদি রয়েছে নিজের মতো করে চলার। আমি আমার ইচ্ছে মতো যা খুশি করব। কেউ আমায় জোর করে কিছু করাতে চাইলে এর ভয়াবহ পরিণতি হবে বলে দিলাম আমি। হ্যাঁ, তুমি কারোর বাগদত্তা নাও, তবে হবে আগামীতে। এছাড়া তোমার আজাদি রয়েছে। তুমি কাউকে পছন্দ করো, বিয়ের আগে নিজস্ব পছন্দ থাকতেই পারে। কিন্তু বর্তমানে যেহেতু তুমি আমার বাগদত্তা হতে যাচ্ছ, সেহেতু আমি আশা করব তুমি কোনো দ্বিতীয় পুরুষের সংস্পর্শে যাবে না এবং যোগাযোগও রাখবে না। আমি কখনোই আপনার বাগদত্তা হব না। দরকার হয় গলায় ফাঁস লাগাবো, তাও আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো মানুষের সাথে যার বিয়ে হবে তার জীবনটা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে যাবে। আমি কখনোই চাই না খাঁচায় বন্দি হয়ে থাকতে, তাও আবার আপনার মতো একটা মানুষের কাছে। আমার হবু বউ হবে তুমি।
এইটুকু জেদ থাকবে তোমার ভেতরে, এটাই স্বাভাবিক। যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে পূর্বের কথাগুলো মনে রেখো, না হয় খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। পরিচয় পর্বটা ছোট্ট করে সেরে নেই। গল্পের নায়ক আনাফ পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করছে, আর গল্পের নায়িকা লিহা সবে কেবল অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। আনাফ লিহার রুম থেকে বেরিয়ে চলে যায়। যাবার পূর্বে লিহাকে বারংবার আনাফ মানা করে গেছে, এমনকি যোগাযোগ করার চেষ্টা করলে ইশারায় এর ফল ভালো হবে না তাও বুঝিয়ে দিয়ে গেছে। তবুও মানবমন্ত বাঁধন ছাড়া, তাই তো রাত না পোহাতেই লিহার মন তার কাছে ছুটে গেল। আনাফের শত বারণ শর্তেও লিহা পরের দিন ঠিকই অনাবিলের সঙ্গে দেখা করল। অনাবিলের সঙ্গে মুখোমুখি হবার পর তাকে এড়ানো যে লিহার জন্য অসম্ভব। রাতের ব্যাপারটার কারণে লিহার চেহারা মলিন হয়ে আছে, ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করছিল। গত রাতের ঘটনার পর থেকেই অনাবিলের দেখা পেয়ে ভেতরে কিছুটা স্বস্তি অনুভব করে। অনাবিলও বুঝতে পারে লিহার কিছু হয়েছে। লিহার হাত আলতো করে ধরে সমস্যার কারণ জিজ্ঞেস করে অনাবিল। কি হয়েছে লিয়া, তোমার চিন্তিত দেখাচ্ছে কেন? অনাবিল, অনেক বড় কাণ্ড হয়ে গেছে, চলো না আমরা দুজন পালিয়ে বিয়ে করি। বিয়ে তো আমিও তোমায় করতে চাই, কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলো। গতকাল বাসায় একটা বিয়ের সম্বন্ধ এসেছিল। লোকটা কি পদের খারাপ সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই আগে ভাগে আমরা বিয়ে করে রাখি, চলো না। লিয়া, আমাকে অল্প কিছুটা সময় দাও। বিয়ে করব বললেই তো আর হয়ে যায় না, কিছুটা প্রিপারেশন প্রয়োজন আছে। 2 দিন সময় চাই তোমার থেকে, 2 দিন পর আমরা বিয়ে করে নেব। ঠিক আছে, যা করবে জলদি করো। লেহা আনাফ নামক আপদ থেকে বাঁচার জন্য অনাবিলের সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে অনাবিলের সঙ্গে পরামর্শও করে কোনো মতে তাদের বিয়েটা একবার হয়ে গেলেই হয়। কথা শেষ করে লিহা পেছনে ফিরবে, এমন সময় তার চোখ পড়ে আনাফের ওপর। কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দুজনের দিকে রাগান্বিত নজরে তাকিয়ে আছে আনাফ। ভয়ে আটকে ওঠে লিহা। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এত তড়িঘড়ি করার পিছনে আসল হচ্ছে উদ্দেশ্য আনাফ থেকে পিছু ছুটিয়ে অনাবিলকে নিজের করা। সেখানে এখন আনাফ এসে হাজির হয়েছে। চোখজোড়া বড় বড় হয়ে গিয়েছে লিহার। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ভিতরে, নার্ভাস লাগছে খুব। নিজেকে সামাল দিতে হালকা পিছিয়ে গিয়ে অনাবিলের সঙ্গে গিয়ে দাঁড়ায় লিহা। অনাবিল লিহার মতিগতি দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা অনাবিলের অজানা। কারণ জানতে লিহাকে শান্ত গলায় প্রশ্ন করে অনাবিল। লিয়া, কি হয়েছে, তুমি এমন ঘাবড়ে আছো কেন? ওই যে দেখো, বদমাসটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। বদমাসটার তাকানো দেখে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তুমি প্লিজ কিছু একটা করো। ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু লিয়া কেসে? এই লোকটাই গতকাল আমাদের বাড়িতে সম্বোধ নিয়ে গিয়েছিল। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি সেই জন্য তাহলে এই লোকটাকে দেখে এতটা ভয় পাচ্ছ? লিহা, নিজেকে শান্ত করো। এই লোকের ব্যাপারটা আমি দেখছি, আমি এই লোকের সাথে কথা বলে দেখবো, সব ঠিক করে ফেলছি। অনাবিল, কিচ্ছু ঠিক হবে না। এই লোক সত্যি অনেক ডেয়ারিং। সে কখনোই তোমার কথা শুনবে না। আমি গতকালকে এই লোককে আমাদের সম্পর্কের কথা বলেছি, কিন্তু এই লোকের ঘাড়ের একটা রক তেড়া আমায় সোজা জানিয়ে দিয়েছে সে আমাকেই বিয়ে করবে, আর আমার উপরে হুকুম জারি করেছে আমি যেন আর কখনো তোমার সাথে না মিশি। লিহা কুল, আমার উপরে বিশ্বাস রাখো তুমি, আমি ঠিকঠাক ম্যানেজ করে নেবো এই লোককে। অনাবিল লিহাকে শান্ত করে সিদ্ধান্ত নেয় আনাফের সাথে গিয়ে তাদের বিষয়ে কথা বলবে। কিন্তু এর মধ্যে আনাফ এসে অনাবিলের সামনে হাজির হয়। ভিতরটা আগ্নেয়গিরির লাভার ন্যায় খলখল করছে আনাফের। কয়েক সেকেন্ডের জন্য রেস্টুরেন্টের শেফ হয়ে অনাবিলকে মুরগির মতো পিস পিস করতে ইচ্ছে করছে। কত বড় সাহস, তার হবু স্ত্রীর সাথে পালিয়ে বিয়ে করার প্ল্যান করছে এই চ্যাংড়া ছেলে। লিহা আর অনাবিলের সমস্ত কথা শুনে ফেলেছে আনাফ। 12টা বাজাতে ইচ্ছে করছে অনাবিলের, কিন্তু আনাফ নিজেকে দমিয়ে রেখে শান্ত মাথায় কাজ নেয়। প্রথম যাত্রাতেই হাইপার হয়ে যাওয়া ভুল হবে তার জন্য। ভদ্রভাবে অনাবিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ও, তার মানে তুমিই অনাবিল? হ্যাঁ, জি, আমি আনাবিল। আচ্ছা অনাবিল, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, এতে করে তোমার নিজেরই উপকার হবে। জি বলুন। অনাবিল, আমি চাচ্ছি না তুমি ভবিষ্যতে আর কখনো লিহার সাথে কথাবার্তা বলো, এমনকি তোমরা দুজনে কোনো সম্পর্ক রাখো। আপনার কথা শুনে আমি কোনো কারণে লিয়ার সাথে কথাবার্তা বন্ধ করব এবং সম্পর্ক নষ্ট করব? আপনারা একে অপরকে ভালোবাসি, আপনার কথা আমি রাখতে পারলাম না, দুঃখিত। অনাবিল, তোমার ভবিষ্যতের জীবনটা এখনো পড়ে আছে। তুমি পড়ালেখা করে ভালো বেতনের একটা জব করবে,
বাড়ি গাড়ি করে সুন্দর জীবনযাপন করবে, কিন্তু তুমি তা না করে নিজের ফিউচারটা কোন কারণে বরবাদ করতে চাচ্ছ? আজব, আমার ফিউচার কেন বরবাদ হবে? আমি তো ফিউচারে কি করব অলরেডি ভেবেই রেখেছি। তোমার ভাবনা চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে, তাই না? কিন্তু তুমি যদি সুস্থই না থাকো, তাহলে কিভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে? অদ্ভুত, আপনি কি সব ধরনের কথাবার্তা বলছেন? কতক্ষণ বলছেন ফিউচার বরবাদ হবে, কতক্ষণ বলছেন আমি সুস্থ স্বাভাবিক থাকবো না। মানে কি এসবের? মানেটা একদম সিম্পল। আমার কথা না শুনলে তোমার হাত পা ভেঙে আমি প্যাকেট করে নদীতে ফেলাই দিয়ে আসবো। এই আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি কি জানেন আমার পরিচয় কত দূর? এই কলেজের সব চাইতে সিনিয়র ভাইদের সাথে আমার খুব সম্পর্ক। আমি একবার যদি ওনাদের গিয়ে আপনার নাম নালিশ করি, তাহলে হাত পা আমার নয়, উল্টো আপনারগুলো ভেঙে পকেটে করে কোনো বন জঙ্গলে ফেলে দিয়ে আসবে। অনাবিলের কথা শুনে আনাফের প্রচণ্ড হাসি পায়। 2 দিনের এই বাচ্চা ছেলে তাকে সিনিয়রদের ভয় দেখাচ্ছে। শব্দ করে হাসতে শুরু করে আনাফ। অনাবিলের প্রচণ্ড মেজাজ খারাপ হয় আনাফের হাসি দেখে। একে তো তার প্রেমিকার ওপরে অধিকার ফলাচ্ছে, দ্বিতীয়ত তার কথা শুনে জোকারের মতো হাসছে। ক্ষিপ্ত কণ্ঠে রাগ প্রকাশ করে, বলে, এই যে মিস্টার, আপনি পাগলের মতো হাসছেন কেন? আমার কথাগুলো কি বিশ্বাস হয়নি আপনার, নাকি আমাকে আপনার জোকার বলে মনে হচ্ছে? দেখো অনাবিল, তুমি জোকার নয়তো কি সেটা তুমিই ভালো জানো। তবে বিষয়টা জটিল করো না, তাহলে লোকসান তোমারই হবে। আমি আমার দায়িত্ব নিয়েছি, সেটা নিভাচ্ছি। কেউ চায় না কারোর হবু স্ত্রী পরপুরুষের সাথে প্রেম করে বেড়াক। আমি সেজন্যই তোমাকে সতর্ক করছি। কিন্তু তুমি যদি বিষয়টাকে জটিল করো, তাহলে আমিও জটিল হয়ে যাব। আর আমি জটিল হয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা বিপদ নেমে আসার আশঙ্কা রয়েছে। কিসের হবু স্ত্রী আপনার? আপনি লিয়াকে চিনেন 2 দিন হয়েছে, আর আমাদের সম্পর্ক গত 8-9 মাসে। কোথা থেকে হুট করে উড়ে এসে জুড়ে বসেছেন, আবার বড় বড় কথা বলছেন। দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করছি। অনাবিল আনাফের ব্যবস্থা নেওয়ার জন্য দৌড়ে কলেজের বড় ভাইদের কাছে চলে যায়। ছোট ভাইয়ের বিপদে জিশান এবং ইফতেখার নামক 2 বড় ভাই এগিয়ে আসে। সঙ্গে আরও বেশ কয়েকজন ছেলেপেলে নিয়ে আসতে দেখে তাদের সাথে। আনাফ সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। অনাবিল বড় ভাইদের ডেকে নিয়ে এসে হাজির হয় আনাফের সামনে। কিছু সময়ের মধ্যেই বড়সড় একটা ঝামেলার সৃষ্টি হতে চলেছে, কিন্তু আনাফের মধ্যে ভয়ভীতির কোনো ছিটেফোঁটাও নেই। অনাবিল এই ভেবে প্রচণ্ড খুশি আনাফের একটা চরম শিক্ষা হবে। এক্সাইটেড হয়ে বড় ভাইদের কারনামা দেখার প্রত্যাশা করতেছে। ইফতেখার আনাফের সামনে এগিয়ে গিয়ে কিছু করার বদলে উল্টো সালাম দিয়ে বিনয়ের সহিত আনাফকে জিজ্ঞেস করে, ভাই, আপনি হঠাৎ এখানে কি মনে করে? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? কারোর জন্য কি অপেক্ষা করছেন নাকি? এসেছিলাম হবু বউ কী করছে কলেজে এসে সেটাই তদারকি করতে, কিন্তু এসেই হুমকি খেলাম আমার হবু বউয়ের প্রেমিক থেকে। আমার হবু বউয়ের প্রেমিক আমার ব্যবস্থা করবে বলে শাসিয়ে বড় ভাইদের ডেকে আনতে গেছে, তাই তাদের জন্যই অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। ভাই, কোন ছেলে? আমায় খালি একবার নাম বলেন, তারপর দেখবেন ওর দাঁত সব কয়টা ফেলে দিয়েছি থাপড়ে। ওই যে অনাবিল ছেলেটা। ইফতেখারের ভিতরে কম্পন করে ওঠে আনাফের কথা শুনে। আনাফ কাদের জন্য অপেক্ষা করছে এবং অনাবিল কাকে শায়েস্তা করার জন্য তাদেরকে ডেকে এনেছে সেটা ইতিমধ্যে ইফতেখারের ধারণা হয়ে গেছে। তেরে গিয়ে কষে কয়েকটা থাপ্পড় বসায় অনাবিলের গালে। থাপ্পড় খেয়ে আঁতকে ওঠে অনাবিল। অগ্নিশিখার মতো চোখ জোড়া লাল করে অনাবিলের কলার চেপে ধরে প্রশ্ন করে ইফতেখার, এই বেটা, তুই কাকে সাহায্য করার জন্য আমাদেরকে নিয়ে এসেছিস? তুই জানিস আহনাব ভাইকে? আহনাব ভাই এই কলেজের ছাত্র। আমরা এই কলেজের শেষ বর্ষে এসে বড় ভাই বা লিডার হয়েছি, কিন্তু আহনাব ভাই কলেজের প্রথম বর্ষ থেকেই এই কলেজের লিডার ছিল। পুরো কলেজ এক আহনাবের ইশারায় চলতো। কলেজ রাজনীতি আমরা কেবল শুরু করেছি, আর আহনাব ভাই গত 3 বছর পূর্বে এই রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছে। যা এখনই যে ক্ষমা চা আহনাব ভাইয়ের কাছ থেকে, না হয়তো পিঠের ছাল একেবারে তুলে ফেলবো। অনাবিল বুঝে ফেলে আনাফ গভীর জলের মাছ। তৎক্ষণাৎ গিয়ে ক্ষমা চায় আনাফের কাছ থেকে। আনাফ সহানুভূতি দেখিয়ে ছেড়ে দেয় অনাবিলকে। না হয়তো প্রথম যাত্রায় যে পরিমাণ রাগ উঠে গেছিল অনাবিলের ওপর, সবটুকু রাগ যদি আনাফ বর্তমানে প্রকাশ করে তাহলে অনাবিলের ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যাবে। ইফতেখার পরিশেষে অনাবিলের ওপরে হুকুম জারি করে এবং সেই সঙ্গে আলটিমেটাম দিয়ে জানায়, লিহা বাবির আশেপাশে তোকে যেন আর কখনো না দেখি। লিহা বাবির উপরে একবার ভাইয়ের নজর পড়েছে মানে লিহা বাবি আহনাব ভাইয়ের। আগামীতে আর কখনো যদি তোকে লিহা বাবির আশেপাশে দেখতে পাই, তাহলে সেদিন তোর উপরে ভয়াবহ রূপের সুনামি নেমে আসবে।
হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দেবো একদম সারা জীবনের জন্য। যা ভাগ এখন চোখের সামনে থেকে। একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে বাপের নাম। অনাবিল নিজেকে বাঁচানোর তাগিদে সেখান থেকে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক। লিহা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ভিতরটা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উথাল পাতাল করছে। আনাপ অনাবিলের বিষয়টা নিয়ে শান্ত থাকলেও লিহার উপরে চরম ক্ষিপ্ত। বারণ করা সত্ত্বেও লিহা সাহস দেখিয়ে অনাবিলার সাথে দেখা করেছে। আনাপ সব কিছু মেনে নিলেও লিহাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজের রাগ সংবরণ করতে পারল না। সবার সামনে লিহার কাছে গিয়ে লিহাকে বাহু ধরে টেনে জোরপূর্বক চুমু খেল। উপস্থিত স্টুডেন্টরা শীষ বাজাচ্ছে, অনেকে হাততালি দিচ্ছে। খুব কষ্টে নিজেকে আনাফের কাছ থেকে ছাড়িয়ে নেয় লিহা। তারপর হুট করেই আনাফের বাম গালে কষিয়ে একটা ছাপড় মারে। ঘটনার আকস্মিকতায় আনাফ অবাক। লিহার চোখ ঠিকরে ক্রোধের আগুন বের হচ্ছে। আনাফের কলার ধরে সে চিৎকার করে বলতে লাগলো, আমি কারো বাগদত্তা নই। আমাকে কেউ কিনে নেয়নি যে আমি তার কথা শুনতে বাধ্য। আমার যা খুশি তাই করব, আমি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে ঘুরবো। আমাকে আটকাবার অধিকার আমি কাউকে দিইনি। কথাটা যত দ্রুত মাথায় ঢুকিয়ে নেবেন আপনার জন্য ততই উত্তম। আমি কখনো আপনার হব না। সবাই আশ্চর্য হয় লিহার আচরণে। আনাফের কলার ধরা সাহস লিহা ব্যতীত এর আগে কখনো কেউ দেখায়নি। আনাফের সাথে মেয়েরা নিজে সাধে লাইন মারতে চেষ্টা করত, সেখানে লিহা আনাপের ওপর হাইপার হয়ে যাচ্ছে। আনাপ থাপ্পড়ের প্রতিক্রিয়া রেগে যাওয়ার বদলে উল্টো হেসে সবাইকে বলে, আমার হবু বউ, আমার মতন একটু একটু রাগ অবশ্যই থাকবে। কেউ বিষয়টাকে জটিলভাবে নিও না। আমি চললাম আমার হবু বউকে নিয়ে। সকালে ভালো থেকো। আনাপ সকলের থেকে বিদায় নিয়ে হুট করে লিহাকে কোলে উঠিয়ে নেয়। খুব শক্ত করে কোলের মাঝে আঁকড়ে ধরে লিহাকে। এরপর সকলের সম্মুখ থেকে হেঁটে লিহাকে কোলে করে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। লিহা প্রচণ্ড চেষ্টা করে আনাপ থেকে ছাড়া পেতে, কিন্তু আনাপের শক্তির সাথে পেরে ওঠে না। খুব শক্ত করে আঁকড়ে ধরেছে আনাপ। লিহার প্রচণ্ড অসহ্য লাগছে। আনাপকে সে দুচোখকে সহ্য করতে পারে না। সেখানে আনাপ তাকে কোলে উঠিয়ে নিয়ে রেখেছে। কোল থেকে নামার জন্য চিৎকার করতে শুরু করে লিহা। আশেপাশে মানুষ সবাই তার দিকেই তাকিয়ে আছে। কিছুটা বিরক্তি নিয়ে চিৎকার থামাতে বলে আনাফ লিহাকে। লিহা, চিৎকার করা বন্ধ করো। আমার কোল থেকে নামান, তা না হলে চিৎকার করবো আমি। চিৎকার করেই যাবো, আমি বলে দিলাম। কোল থেকে নামানোর জন্য তো তোমায় কোলে নেয়নি। গাড়ি পর্যন্ত তোমায় কোলে করেই নিয়ে যাব। এই, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় আবার? গাড়িতে নিয়ে যাচ্ছি। মানে কি? আপনি কি আমার সর্বনাশ করবেন নাকি? প্লিজ আমায় নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। লিহা, মুখ বন্ধ করো। তুমি যত কম কথা বলবে ততই তোমার জন্য ভালো। তাহলে পরবর্তীতে তোমার থেকে সমস্ত কিছু সুদে আসলে উসুল করব। তার মানে আপনি আমার সর্বনাশ করার জন্যই গাড়িতে নিয়ে যাচ্ছেন? এই কে কোথায় আছেন? আমাকে এই সাদের হাত থেকে বাঁচান, না হয় আমার ইজ্জত শেষ করবে। লিহার কথা শুনে আনাপ হাসতে আরম্ভ করে। আনাপের ভিতরে কি চলছে একমাত্র খালি আনাপ নিজেই ভালো বলতে পারবে। লিহার ভেতরটা ভয়ে কাতর হয়ে যাচ্ছে। আনাফের মতিগতি লিহা যেন আগে থেকেই কিছুটা আন্দাজ করতে পেরে গেছে। আরও জোরে জোরে চেঁচাতে শুরু করে লিহা, কিন্তু তাতে আর কোনো ফায়দা হয় না। আনাফ লিহাকে নিয়ে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। দরজা খুলে লিহাকে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। অন্য পাশের দরজা খুলে আনাফ নিজেও গাড়ির ভেতরে প্রবেশ করে। বুকের ভেতরে উথাল পাথাল করতে শুরু করেছে লিহার। আজ হয়তো লিহার সতীত্বে দাগ লাগবে। এত বছর ধরে নিজেকে সামলে রাখার পরেও সে যেন নিজের শেষ রক্ষাটা আর করতে পারল না। আনাফের মাধ্যমেই হয়তো তার শরীরে কলঙ্কের মোহর লাগবে। পাশের সিটে বসে আনাফ লিহার হাবভাব দেখে বুঝতে পারে লিহা অনেক ভয় পেয়ে আছে। শব্দ করে হাসতে আরম্ভ করে আনাফ। এই সুযোগ আনাফ নিজেও হাতছাড়া করতে চায় না। খপ করে একটানে লিহাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লিহা ভয়ে আরও আঁতকে ওঠে। লিহা কখনোই এমনটা চায়নি। বিয়ের পর নিজের স্বামীর মাধ্যমে সতীত্বটা ভাঙতে চেয়েছিল সে, কিন্তু আজ কিসমত তার সাথে অন্য রকমের খেলা খেলছে। অসহায়ের মতন চুপ করে আছে লিহা। আনাফ লিহাকে নিজের বুকে টেনে নিয়ে লিহার কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। মনের মধ্যে আলাদা রকমের শান্তি অনুভব করছে আনাফ। লিহার কপাল ছেড়ে উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। দুনিয়ার সমস্ত মাদকতা যেন লিহার ঠোঁটের মধ্যেই। উন্মাদ হয়ে যায় আনাফ। বেশ কিছুটা সময় গাড়ি স্টার্ট না করে লিহাকে নিয়ে গাড়ির ভেতর বসে থাকে। এক পর্যায়ে গিয়ে আনাফ অনুভব করে লিহা প্রচণ্ড অস্থির হয়ে গেছে। শরীর অনবরত কাঁপছে। তাড়াতাড়ি করে লিহাকে ছেড়ে দিয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু তোমার কোনো ক্ষতি করব না। একদম নিশ্চিন্তে থাকো তুমি। আমি আপাতত
শুধু তোমার ঠোঁটের মাদকতা গ্রহণ করছি। বাকি সব কিছু বিয়ের পর করব। সামলাও নিজেকে। আনাফের দিকে চোখ বড় বড় করে তাকায় লিহা। এত সময়ের সমস্ত ভয় হুট করেই আকস্মিকভাবে রাগে পরিণত হয়ে গেছে লিহার। ভারসাম্যহারা মানুষের মতো খুব জোরে জোরে বলতে থাকে। এই বদলোক, কি চাস তুই আমার কাছে? আমি তোকে গত রাতে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি অন্য একজনকে ভালোবাসি, কিন্তু তুই তারপরেও আমার উপরে একের পর এক প্রেশার দিয়ে যাচ্ছিস। কেন করছিস তুই এমন? আমার শরীরের জন্যে? নে তাহলে ভোগ কর আমার শরীর। গাড়ির দরজা তো ভালো করেই লক করেছিস, বাইরে কেউ ভেতরে কিচ্ছু দেখতে পারবে না। আমি নিজেও কখনো তোর এসব নিয়ে কারোর সামনে মুখ খুলবো না। জানা শুরু হয়ে যা, কপালে যা আছে আমার তাই হবে। আমার শরীর পাওয়ার জন্যই তো এত কিছু করছিস, তাই না? তাহলে নে না, আমি তোকে নিজেই অনুমতি দিচ্ছি সব কিছু করার। আমার আর সহ্য হচ্ছে না তোর এইসব কিছু। লিহা একদমে কথাগুলো বলে থামে। লিহার চোখের কোণ বেয়ে পানি বের হচ্ছে। মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হলে অনেক সময় চোখের পানি বের হয়। লিহার বেলাতেও তাই হয়েছে। আনাফ বুঝে উঠতে পারছে না লিহার কথার বিপরীতে কি বলবে। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে লিহার দিকে। মুহূর্তের মধ্যেই লিহার এতটা পরিবর্তন আনাফকে বেশ আশ্চর্য করে দিয়েছে। চোখের কোণ থেকে পানিগুলো মুছে নেয় লিহা। রাগ এখনও বিন্দুমাত্রও কমেনি। আনাফের আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গি দেখে আগের ন্যায় চেঁচিয়ে প্রশ্ন করে। কি হলো, এখনো চুপ কেন তুই? নিজের ইচ্ছে মেটাতে বললাম না তোকে? আনাফ নিজেকে স্বাভাবিক করে। লিহার অস্বাভাবিক আচরণ আনাফের ভিতরে তাক লাগিয়ে দিয়েছিল। প্রতিউত্তরে খুব শান্তভাবে লিহাকে বলে। লিহা, কি সব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি নই, পাগল তুই হয়েছিস। তা আমার আমার শরীরের জন্যে। আজ তোর সমস্ত পাগলামো সাড়া দিব আমি। লিহার মাথায় ভূত চেপেছে। আনাফ কিছু বুঝে ওঠার আগেই লিহা আনাফের শার্ট খামচে ধরে আনাফের ঠোঁটে, গালে, গলায়, বুকে সব জায়গায় পাগলের মতন স্পর্শ করতে শুরু করে। আনাফ আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। বাকরুদ্ধ হয়ে গেছে লিহার আচরণে। পরিস্থিতি সামাল দেবে কি করে কোনো আইডিয়া নেই আনাফের। লিহা পাগলামি করায় ব্যস্ত। ক্ষণে ক্ষণে একক অঙ্গে স্পর্শ করছে আনাফের। কিছুক্ষণ পর আনাফকে ছেড়ে দিয়ে আনাফের কোলের ওপর ঘাঁটি গেড়ে বসে শরীর থেকে পোশাক খুলতে শুরু করে। আনাফ রীতিমতো আরও অবাক লিহার কর্মকাণ্ডে। জলদি লিহাকে থামানো উচিত। ধমকের সুরে লিহাকে বলে। লিহা, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এত সময় রাগ দেখিয়ে যা ইচ্ছা হয়েছে করেছো, কিন্তু এখন যেটা করছো সেটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। কোনো কিছু লিমিটের বাইরে যাচ্ছে না। তুই যেটা চাস সেটাই হচ্ছে। গত রাতের কথা মনে নেই তোর? তুই না গত রাতে বলেছিলি আমায় জিম্মি করে শোষণ করবি? আজ তো সেই কারণেই তুই আমাকে জোরপূর্বক উঠিয়ে গাড়িতে এনেছিস তোর ভেতরের পশুত্বকে শান্ত করতে। তোর ক্যারেক্টার সার্টিফিকেট আমি গত রাতেই পেয়ে গিয়েছি। তোদের মতো বড়লোক বাবার ছেলেপেলেরা অবাধ্য হওয়ার পাশাপাশি নারীর শরীরে আসক্ততা মগ্ন হয়ে থাকে। টাকার গরমে যে কোনো কিছু করতে পারিস তোরা। আমার মতো অসংখ্য মিডল ক্লাস মেয়েকে হাতের এক চুটকির সাহায্যে ফ্ল্যাটে নিয়ে যেতে পারিস তোরা। বাকি বেশি কিছু আর বললাম না আমি। লিহা, মুখ সামলে কথা বলে দিলাম। এই একদম বড় গলা কথা কথা বলবি না আমার সাথে। তুই ভালো মানুষ চাচ্ছিস এখন, না? লাগবে না তোর ভালো মানুষই আমার। আমি নিজেই তোকে সঁপে দিচ্ছি। প্লিজ, তোর যেটা চাই সেটা আদায় করে মুক্তি দে আমায়। আমি চাই না তোর সাথে সারা জীবন থাকতে। মুক্তি প্রয়োজন আমার। আমি মুক্তি চাই তোর হাত থেকে। আনাপের শরীরের সমস্ত রক্ত টকবক করতে শুরু করে। লিহার বলা কথাগুলো যেন আনাপের ভিতরে সূচের মতন গিয়ে লেগেছে। খলখল করছে পুরোটা শরীর। কষে অসংখ্য জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় লিহার গালে। এক থাপ্পড়ে লিহার ভূত লেজ গুটিয়ে পালিয়েছে। হিংস্র পশুর ন্যায় লিহার চুলের মুঠি চেপে ধরে নিজের কিছুটা কাছে টেনে এনে গর্জন করে বলতে শুরু করে। চুপ করেছিলাম বলে দেখে তোর সাহস বেড়ে গেছে, তাই না? একদম আসার মেরে পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলবো। আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে না। কোনো লোভ লালসা নাই আমার নারীর দেহের প্রতি। যদি থাকতো তাহলে এত সময় সব কিছু হয়ে যেত। এই মেয়ে, দেশে কি পল্লীর অভাব পড়ছে? আমার যদি এতটাই তাড়না থাকতো নারীর দেহের প্রতি, তাহলে পল্লীতে গিয়ে নিজের ইচ্ছা মিটিয়ে আসতাম। তোকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতাম না। আমার তোকে চাই, সারা জীবনের জন্য চাই। তোর সাথে ফষ্টি নষ্টি করে সাময়িক সময় কাটানোর কোনো ইচ্ছে আমার নাই। বুঝতে পেরেছিস কি বলেছি? লিহা ভয়ে চুপ করে থাকে। এত সময় মাথায় কোন ভূত এসে ভর করেছিল লিহা নিজেও জানে না। পাগলামি যা করেছে সব কিছুই নিজের অজান্তেই করেছে। থাপ্পড় খেয়ে ভূত পালিয়ে যাওয়ার পর হুশ ঠিকানায় এসেছে লিহার। আনাফের কথার প্রতি উত্তরে কিছু না বলে ভয়ে মুখ থেকে কোনো শব্দ বের করে না। আনাফ লিহার নীরবতায় বুঝতে পারে লিহা প্রচণ্ড ভয় পেয়েছে। চুলের মুঠি ছেড়ে দিয়ে পরক্ষণেই নিজেকে সামলে নেয়।
লিহা শরীর থেকে জামার কিছুটা অংশ সরিয়ে ফেলেছিল। আনাফ লিহার সেই জামার অংশটুকু নিজেই ঠিক করে দিয়ে নবজাতক শিশুর ন্যায় লিহার মাথা বুকের মধ্যে চেপে ধরে। লিহা ভদ্র মেয়ের ন্যায় চুপ করে আনাফের বুকের ওপরে মাথা দিয়ে বসে আছে। আনাফ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করছে। খানিক পরে আনাফ লিহার বাড়ির সামনে পৌঁছে লিহাকে নামিয়ে দেয়। লিহা গাড়ি থেকে নামার পূর্ব মুহূর্তে আনাফ লিহার কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে সরি বলে। লিহা আনাফের সরির প্রতি উত্তরে কিছু না বলে চুপচাপ চলে যায় এবং যেতে যেতে মনে মনে বলে, বদলোক, তুই আমায় জোর করে যতই ভালোবাসিস না কেন, আমি কখনো তোর প্রতি আসক্ত হব না। উল্টো আজ আমার সাথে যা যা করেছিস সব কিছুর জন্য তোর লাইফ একদম 12টা বাজিয়ে দেবো, আমি বলে দিলাম। সামান্য একটু ধৈর্য ধর, এমন খেলা দেখাবো তোকে আজীবন আমি লিহার নাম মুখে নিতে পারবি না আর। গাড়ি টেনে চলে যায় আনাফ। প্রচণ্ড খুশি খুশি লাগছে। ড্রাইভিং করতে করতে কিছু সময়কার আগের কথা ভাবছে আনাফ। লিহার ঠোঁটের মাদকতা এখনও আনাফের মধ্যে ছড়িয়ে আছে। নেশা না করেও মাতাল আনাফ। এই লিহাকে যে করেই হোক তার সারা জীবনের জন্য প্রয়োজন। কোনোভাবেই লিহাকে আনাফ নিজের থেকে দূরে যেতে দেবে না। লিহা তার ব্যক্তিগত সম্পদ। লিহা বাড়ি পৌঁছে রুম আটকে বসে আছে। সারাদিন আর রুম থেকে বের হয়নি। ঘড়ির কাঁটা 11টা অতিরিক্ত করবে। কোনো কিছুই ভালো লাগছে না লিহার। সব কিছুই কেমন যেন অসহ্য লাগছে। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে গাড়ির মধ্যে ঘটে যাওয়া ব্যাপারগুলো ভেবে। আজ আনাফের জায়গায় যদি অনাবিল থাকতো তাহলে না হয় বিষয়টা মানা যেত, কারণ অনাবিলকে সে ভালোবাসে। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। অনাবিল ছাড়া আর কাউকে সে চিন্তাই করতে পারে না। সেখানে তার অপছন্দের মানুষ আনাফ জোর করে তার শরীর স্পর্শ করেছে। এই জীবনে লিহা কোনোদিনও কল্পনাও করেনি তার অনিচ্ছায় কেউ তার শরীরে স্পর্শ করবে। কিন্তু আনাফ একে একে দুবার তার ঠোঁটে চুমু খেয়েছে। গতকাল রাতে তাকে দেখতে গিয়ে প্রথমবার চুমু খেয়েছিল, আর আজ দ্বিতীয়বারের মতো চুমু খেয়েছে। শরীরের রক্ত টকবক করছে লিহার। সব কিছুই হয়েছে আনাফের কারণে। খুব সুন্দর চলছিল তার জীবনটা, কিন্তু তার জীবনে আনাফের ছায়া পড়তেই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। সব কিছুর জন্য আনাফ দায়ী। মনে মনে ঠিক করে আনাফের একটা কায়দা করবে সে। সুন্দর গোছানো জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য আনাফের ওপর শোধ তুলবে। লিহা ভাবনায় মশগুল। দরজার বাহির থেকে ডাক পড়ে নাজিয়া বেগমের। নাজিয়া বেগম হলেন লিহার আম্মু। লিহা, কি হয়েছে তোর? কলেজ থেকে ফেরার পর সে কখন থেকে রুম আটকে বসে আছিস? দরজা খুলে বাইরে আয়, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? সেই দুপুর থেকে কিছুই তো খাসনি। মা, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ও মা, এটা কেমন কথা লিহা? সারাদিন কিছুই খাসনি, এখনো বলছিস কিছু খাবি না। লিহা মা, কিছু কি হয়েছে তোর? না মা, কিচ্ছু হয়নি। আমার আসলে এমনিতেই কেন জানি খেতে ইচ্ছে করছে না। তোমরা খেয়ে নাও মা, আমি আজ খাবো না। ঠিক আছে, তোর মর্জি। আমরা খেয়ে দিয়ে খাবার ফ্রিজে রেখে দিচ্ছি। যদি তোর খিদে পায় বা পরবর্তীতে খেতে ইচ্ছে হয় তাহলে ফ্রিজ থেকে খাবার নামিয়ে গরম করে খেয়ে নিস। ঠিক আছে। লিহা বালিশের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। মাথা থেকে এখনও আজকের বিষয়গুলো দূর করতে পারেনি। কোনোভাবে যদি অনাবিল আজকে বিষয়গুলো জানতে পারে তাহলে কনফার্ম লিহার সাথে তার সম্পর্কের ইতি ঘটবে। অবশ্য এমনিতেও কোনো কিছু এখন ঠিক নেই। আনাফ যেই ভয় দেখিয়েছে অনাবিলকে, এতে করে মনে হয় না অনাবিল তার সাথে সম্পর্কের বহাল রাখার মতো দুঃসাহস করবে। মাথায় হাজারো দুশ্চিন্তা কাজ করছিল লিহার। এতদিনের সম্পর্কটা এক ঝটকায় শেষ হতে চলেছে। কি করে পরিত্রাণ পাওয়া যায় এই সমস্যা থেকে, লিহা সেই পথে খুঁজে বের করার প্রচেষ্টা করছে। আগের ন্যায় আবারও ভাবনায় মশগুল লিহা। ভাবনার বিচ্ছেদ ঘটায় বালিশের পাশে থাকা ফোন। অপরিচিত একটা নাম্বার থেকে লিহার কাছে কে যেন ফোন করেছে। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে। এমতো অবস্থায় ফোনের অপর পাশ থেকে আনাফ বলে ওঠে, কি করছো লিহা পাখি? আনাফের কণ্ঠস্বর শুনতেই লিহার মুড আরও খারাপ হয়ে যায়। তার ওপরে আবার আনাফের ন্যাকামো মার্কা কথা শুনে শরীরের সমস্ত রক্ত যেন মাথায় চড়ে বসে। লিহার ইচ্ছা করছে অলৌকিক কোনো শক্তি দ্বারা ফোনের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আনাফের 12টা বাজাতে, কিন্তু তা তো কোনো মতেই সম্ভব নয়। কারণ এমনটা করার জন্য লিহার জাদুকরী বিদ্যা অর্জন করতে হবে। প্রচণ্ড হাইপার হওয়া সত্ত্বেও নিজেকে সামলায় লিহা। শান্তভাবে আনাফের কাছে জিজ্ঞেস করে, আপনি কেন আমার পেছনে এইভাবে পড়ে আছেন বলেন তো? লিহা, সেই প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সারা জীবনের জন্য আমি তোমাকে চাই। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তুমি আর আমি মিলে একটা সুন্দর সংসার সাজাবো। আমাদের একজোড়া টুইন বেবি হবে, যারা সারাদিন বাড়িতে ছোটাছুটি করে বেড়াবে, বাড়ির আনাচে কানাচে টই টই করবে।
কতই না মনোরম হবে দৃশ্যটা দেখতে। এই রাখেন আপনার মনোরম পরিবেশ। আপনাকে আমার দু চোখে সহ্য হয় না, সেখানে আপনাকে বিয়ে করে সংসার করা তো অসম্ভব কথা। লিহা, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। তুমি আমার থেকে যত দূরে পালাবে, আমি তোমায় তত আরও কাছে টেনে নেব, ঠিক আজকের মতন। জানো লিহা, তোমার মাদকতা এখন আমার শরীরে ভেসে বেড়াচ্ছে। আমার ইচ্ছে করছে তোমার কাছে আবার ছুটে চলে যাই। তোমার মধ্যে যে কি নেশা বিরাজ করে আমার নিজের কোনো আইডিয়া নাই, তোমারও না। লিহা, আমি আসবো এখন তোমার কাছে। আপনার মতো লুচ্চা ছেলে এই জমিনে মনে হয় আর একটাও নেই। জোরপূর্বক ঠোঁটে স্পর্শ করেছেন, তার উপর এখন আবার নির্লজ্জের মতো বলছেন আমার কাছে আসবেন। এই যে মিস্টার আনাফ, আপনি কি সত্যি লজ্জা শরম নেই আপনার? আরে লিহা, কেন এভাবে বলছো? তুমি কি মোশাররফ করিমের ডায়লগটা শুনোনি? লজ্জা পেলে কপালে গরম ভাত জুটে না। তুমি তো আমার ভবিষ্যৎ বউ, তোমার সাথে লজ্জা পেয়ে কোনো লাভ আছে নাকি বলো? সত্যি আপনি নির্লজ্জ। আপনাকে নিয়ে বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। তবে একটা কথা না বললেই নয়, আমি আপনাকে ভালোবাসি না, আর না কখনো বাসবো। আমি শুধুমাত্র অনাবিলকে ভালোবাসি, তাকে নিয়েই সারা জীবন কাটাতে চাই আমি। প্লিজ আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। অনাবিলের নাম শুনতে আনাফের ভিতরে গোলা বারুদের মতন বিস্ফোরণ হয়। তবে আনাফ সেটা লিহার সামনে প্রকাশ করে না। নিজেকে কোনো মতো সামলে রেখে শান্ত গলায় লিহাকে বলে, লিহা, আমার একটু কাজ আছে, পরে কথা হবে তোমার সাথে, টাটা। আনাফ লিহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠুস করে ফোন কেটে দেয়। মেজাজ চরম সীমায় পৌঁছে গেছে। এতবার বলার পরেও লিহার মুখে সেই একই কথা শুনে আনাফের ভেতরটা রাগে খলখল করছে। আজ নয়, এই রাগের শোধ আগামীকাল তুলবে আনাফ। ফোনের সাহায্যে কিছুই করা সম্ভব নয়, সেজন্য বুদ্ধি খাটিয়ে জলদি করে ফোন কেটে দিয়েছে আনাফ। পরের সকালে আকাশে সূর্য উদয় হয়। ঘুম থেকে উঠে লিহা সুন্দর একটা জামা পরে কলেজে চলে যায়। লিহাকে আজ বেশ মডার্ন লাগছে। অবশ্য লিহা বরাবরের মতোই আধুনিক, সাধ্য অনুযায়ী আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। তবে আজ একটু বেশি আধুনিক পোশাক পরিধান করেছে লিহা। সবাই লিহার দিকে চেয়ে চেয়ে দেখছে, কিন্তু লিহার চিন্তাভাবনা হচ্ছে অনাবিলকে কাবু করা। আনাফের কারণে অনাবিল প্রচণ্ড ভয় পেয়ে আছে। লিহা অনাবিলের ভেতর থেকে সেই ভয়কে দূর করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছে, যাতে করে সবার মতন অনাবিল তার প্রতি মুগ্ধ হয়ে ভয়ভীতি ছাড়া নিজেই কথাবার্তা বলে। লিহার প্ল্যান মোতাবেক অনাবিল তাকে দেখে নতুন করে ক্রাশ খায়, কিন্তু তারপরেও অনাবিলের সাহস হয় না লিহার সাথে এসে কথা বলার। বাঁকা চোখে এক নজর তাকিয়ে লিহার আশপাশ থেকে সরে যায় অনাবিল। ফ্লপ হয় লিহার সাজানো প্ল্যান। বাধ্য হয়ে লিহা নিজেই অনাবিলের কাছে যায় অনাবিলের সাথে কথা বলার জন্য। এই অনাবিল, কেমন লাগছে আমায়? সুন্দর লাগছে, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে কেন এসেছো? কেউ দেখলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আরে তুমি ভয় পাচ্ছ কেন? কেউ তোমার সাথে কিচ্ছু করতে পারবে না। আমি আছি তোমার সাথে। কেউ তোমার কিছু করার চেষ্টা করলে আমি তাকে, তার আগে তোমার আগে আমাকে মোকাবেলা করতে হবে তাকে। লিয়া, মুখে বললেই সব হয়ে যায় না। তোমার পিছনে কেউ যেন ভিলেনের লেগেছে। সে কোনো সাধারণ ভিলেন না। এই কলেজে একটা সময় তার বউ নাম ডাক ছিল, এমনকি এখনও আছে। তার এক কথায় ছেলেপুলেরা আমাকে মেরে হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেবে। মুখে নয়, কাজে করেই দেখাবো। আর অনাবিল, আমার কাছে একটা উপায় আছে সব কিছু থেকে বাঁচার। কি উপায়? চলো আমরা আজকেই বিয়ে করে নিই। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আনাফের মতো 14টা আসলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। লিহার কথার প্রতি উত্তরে কিছু না বলে আনাফা চোখ বড় বড় করে তাকায়। লিহা বুঝে উঠতে পারে না অনাবিলের কি হয়েছে। কৌতূহলী হয়ে আনাফের কাছে প্রশ্ন করে, এই অনাবিল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? তোমার দিকে নয়, তোমার পিছনে তাকিয়েছি। একবার পিছনে ঘুরে তাকাও। লিহা অনাবিলের কথা মতন পিছন ঘুরে তাকাতেই দেখে তার জমাচ্ছে। বুকের ভেতর কম্পন শুরু হয়ে যায় লিহার। কি করবে দিশা না পেয়ে আবার অনাবিলের দিকে ঘুরে তাকাতেই দেখে অনাবিল গায়েব। আনাফকে দেখা মাত্রই চেন্নাই এক্সপ্রেস ট্রেনের ন্যায় তড়িৎ গতিতে দৌড়ে পালিয়েছে অনাবিল। লিহার ভেতরের কম্পন ক্রমশ আরও বেড়ে যায় অনাবিলকে দেখতে না পেয়ে। বাজেভাবে ফেঁসে গিয়েছে লিহা। এবার নিশ্চিত আনাফ তার কেচা খতম করবে। আনাফ গুটি গুটি পায়ে হেঁটে লিহার সামনে এসে দাঁড়ায়। লিহা ভয়ে আনাফের দিকে তাকানোর মতো সাহস করতে পারছে না, নিচের দিকে মুখ করে তাকিয়ে আছে। আনাফ কোনো কথাবার্তা ছাড়া লিহার মুখে হাত দিয়ে ধরে ওপরে তুলে কষে 2টা থাপ্পড় মারে। প্রথম থাপ্পড়ে লিহা নিজেকে ঠিক রাখলেও দ্বিতীয় থাপ্পড় খেয়ে ঘুরে মাটিতে পড়ে যায়। আনাফের শরীরে যেন কোনো দানব ভর করেছে। চোখ যারা আগুনের ফুলকির ন্যায় লাল হয়ে আছে। ভিতরের ক্রোধের তেজ যেন
উল্কাপিণ্ডকেও হার মানাবে হিংস্র পশুর ন্যায় গর্জন করে লিহাকে বলে, ভালোবাসা দেখিয়েছি বলে মাথায় উঠে বসেছিস, এবার দেখাবো তোকে আমার রাগের পালা। আমার কথা অমান্য করার কত বড় ভুল করেছিস সেটাই আজ তোকে দেখাবো। লিহা মাটিতে পড়ে আছে। থাপ্পড়ে চোটে মাটিতে পড়ে যাওয়ার পাশাপাশি নাক মুখ ফেটে রক্ত পড়ছে লিহার। সেই অবস্থাতেও আনাফে কোনো মায়া দয়া না দেখিয়ে লিহার ঘাড় চেপে ধরে টেনে লিহাকে মাটি থেকে উঠায়। লিহার চোখ মুখ অন্ধকার লাগছে। আনাফের হিংস্রতা এক বিন্দু পরিমাণও কমেনি। লিহাকে মাটি থেকে ঘাড় ধরে টেনে উঠানোর পর পুনরায় কষে থাপ্পড় মেরে লিহাকে আবারও মাটিতে ফেলে দেয়। লিহা মুখে হাত চেপে ধরে আছে, মাথা অসম্ভব রকমের ঘুরছে। আনাফের দ্বিতীয় থাপ্পড় লিহার অবস্থা 12টা বেজে গেছে। তার উপরে পুনরায় আবারও ক্ষত জায়গায় আঘাত পাওয়ার ফলে প্রচণ্ড রকমের যন্ত্রণা উপভোগ করছে লিহা। নাক মুখ থেকে বের হওয়া রক্ত একত্রে মিশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মনে হচ্ছে যেন গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে লিহা। রক্ত লিহার থুতনি বেয়ে গলায় পর্যন্ত লেগেছে। হাত দিয়ে মুখ চেপে ধরায় 2 হাত পুরো লাল হয়ে গিয়েছে। অসহায়ত্ব বোধ করছে লিহা। করুণ দৃষ্টিতে আনাফের দিকে তাকিয়ে আছে। আনাফের হিংস্রতা যেন এখনও এক বিন্দু পরিমাণ কমেনি। পাগলা গারদে থাকা রোগীদের মতো আচরণ করছে আনাফ। নিজের ভেতরে হিতাহিতে কোনো জ্ঞান নেই আনাফের। লিহার শরীরে থেকে ঝরে পড়া রক্ত দেখেও রাগটাকে অনুকূলে আনতে পারছে না। ফসফস করতে করতে উল্টো দ্বিতীয়বারের মতন খপ করে লিহার হাত চেপে ধরে জোরপূর্বক টেনে লিহাকে মাটি থেকে উঠায়। আর কি করবে লিহার সাথে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। লিহাকে টেনে ওঠানোর পর আগুনের ন্যায় জলজল করা চোখ জোড়া দিয়ে লিহার দিকে তাকিয়ে বলে, আজকের পর যদি আমার কোনো কথার এক চুল পরিমাণে এদিক সেদিক হয় তাহলে এর চেয়ে আরও ভয়াবহ কিছু হবে। তোকে প্রথম থাপ্পড়টা মেরেছি গতকাল ফোন কলে আমাকে অনাবিলের কথা বলার জন্য। দ্বিতীয় থাপ্পড়টা মেরেছি আমি বারণ করার পরেও আজ আবার অনাবিলের সাথে কথা বলার মতন দুঃসাহস করার জন্য। আর তৃতীয় থাপ্পড়টা মেরেছি মডার্ন জামা কাপড় পরে কলেজে আসার জন্য। নেক্সট টাইম এই ধরনের ভুল আর কখনো যাতে না হয়। আমি শান্তভাবে থাকতে চাই, কারণ আমি হাইবার হয়ে গেলে সেটা সবার জন্য বিপদ। এই জন্য অনুরোধ করব আমাকে আর কখনো রাগাবি না, তো নিজের কপালে নিজেই দুঃখটাকে আনবি। এছাড়া তোকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। আমি তোর চাল চলন নিয়ে কোনো প্রকার বাধা দেব না। তোর ফ্রিডমের মধ্যে কখনো বাধা হয়েও দাঁড়াবো না। মডার্ন জামা কাপড় একবার নয় 1000 বার পরবি, তবে সেটা আমার সাথে তোর বিয়ে হওয়ার পর। আমি নিজেই তোকে পছন্দ করে জামা কাপড় কিনে দেব, কিন্তু বিয়ের আগে এসব কোনোভাবেই পরা চলবে না। কারণ আমি চাই না তোর এই জামা কাপড় দেখে আকৃষ্ট হয়ে আমাদের বিয়ের আগে তৃতীয় কোনো পক্ষ এসে ভিলেন সাজুক। একবার আমি তোকে নিজের করে নেই, তারপর যেভাবে খুশি চলিস। দরকার হয় পুরো মার্কেট সহ কিনে বাড়ির মধ্যে নিয়ে চলে আসব। কষ্ট করে মার্কেট করার জন্য বাইরেও যেতে হবে না। আর কটা দিন খালি, তারপর যেভাবে খুশি চলতে পারবি। মনে থাকবে আমার কথা? লিহা ভয়ে আনাফের কথার প্রতি উত্তরে মাথা নাড়িয়ে জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাথা নাড়াতেই বিপত্তি বাধে। মাথা চক্কর দিয়ে লিহা মাটিতে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ মাটিতে পড়ার আগে আনাফ লিহাকে সামলে ফেলে। এত সহজ নাকি সব কিছু? আনাফ থাকতে লিহা মাটিতে পড়ে কি করে? সময় মতন আনাফ লিহাকে সামলে কোলে তুলে নেয়। লিহা এত সময় পর স্বস্তি অনুভব করে। শরীরের ভারসাম্য ঠিক না থাকার পরেও এত সময়ে জোর করে দাঁড়িয়েছিল, কিন্তু এখন কেউ তাকে সামলে নিয়েছে। যদিও বা মানুষটা তার জীবনের সবচাইতে বড় ভিলেন, কিন্তু বর্তমানে এই ভিলেনের কোলেই শান্তি অনুভব করছে লিহা। চোখ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে আছে আনাফের কোলে। কোনো সারা শব্দ নেই লিহার। লিহাকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আনাফের ভেতরে ভয় কাজ শুরু করে দেয়। আনাফের মধ্যে হিতাহিত জ্ঞান ফিরে আসে। একে তো লিহা নিশ্চুপ, তার উপরে লিহার কোনো সারা শব্দ না পেয়ে আনাফের ভেতরে মোচড় দিয়ে ওঠে। চোখের কোণে পানি চলে এসেছে ভয়ে। আসলে রাগী মানুষরা হয়তো এমনই হয়। রাগ দেখানোর সময় দুনিয়ার সমস্ত রাগ দেখাবে, কিন্তু পরবর্তী রাগ কমে যাওয়ার পর নিজেরাই কষ্ট পাবে। আশেপাশে অনেক মানুষজন জড়সড় হয়েছে। ইফতেখার, জিশান এবং কলেজের সিনিয়র ব্যাচের আরও অনেকেই উপস্থিত হয়েছে। আনাফ চোখে মুখে হতাশা নিয়ে ইফতেখারকে বলে, ইফতেখার, জলদি করে একটা সিএনজি ডেকে নিয়ে আয় তো। লিহাকে জলদি করে হাসপাতাল নিতে হবে। আজ আমি গাড়ি আনিনি। সকালবেলায় গাড়ি স্টার্ট করতে দেখে স্টার্ট নিচ্ছে না, তাই গাড়িটা ওয়ার্কশপে ফেলে রেখে এসেছি। ঠিক আছে ভাই। আর জিসান, তুই গিয়ে লিহার ক্লাসের স্যারকে বলে আয় আমি লিহাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। ওকে ভাই। জিসান লিহার ক্লাসের স্যারকে বলার জন্য চলে যায়। ইফতেখার ও সিএনজি ডেকে আনার জন্য চলে গেছে। কিছু সময় পর ইফতেখার সিএনজি ডেকে নিয়ে আসে। আনাফ জলদি করে লিহাকে কোলে করে সিএনজিতে ওঠে।
হসপিটালের উদ্দেশ্যে রওনা হতে বলছে আনাফ সিএনজি ড্রাইভারকে। সিএনজি ড্রাইভার আনাফের কথা অনুযায়ী হসপিটালের উদ্দেশ্যে সিএনজি ছুটিয়ে নিয়ে চলছে। আনাফের ভেতরটা খচমচ করছে আতঙ্কে। রাগটা হয়তো একটু বেশিই দেখিয়ে ফেলেছে সে। লিহাকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখের কোণে জমে থাকা পানি ইতিমধ্যে কয়েক ফোঁটা গড়িয়ে পড়েছে আনাফের চোখ থেকে। লিহা খারাপ লাগার কারণে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু বর্তমানে আনাফের অবস্থা দেখে আনাফের বুকে মাথা রেখে মুচকি মুচকি হাসছে। কেন জানি আনাফের হতাশাজনক চেহারাটা দেখে লিহার প্রচণ্ড আনন্দ হচ্ছে। নিচ থেকে আনাফের শার্ট খামচে ধরে ভালোভাবে বুকের মধ্যে মাথা রেখে লিহা কুটুর কুটুর হাসছে। লিহার নিজের ভেতরেও কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। বলা চলে আনাফের বুকে মাথা রেখে বর্তমানে তার নিজেরও বেশ ভালোই লাগছে। আনাফের ভেতরের সমস্ত উতাল পাথাল লিহার কানে এসে বাড়ি খাচ্ছে। অনবরত ধুকপুক করছে ভয়ে আনাফের বুকের ভিতরে। পৈশাসিক আনন্দ পাচ্ছে লিহা। মনে মনে আনাফকে খোঁচা দিয়ে বলে, বজ্জাত লোক, আমায় কষ্ট দিয়ে দেখো, এখন নিজেই কষ্ট পাচ্ছে। আসছে ভালোবাসা দেখাতে। আমার জীবনে আগে আসলেই তো পারতো, কিন্তু তা না করে আসছে বহু দেরিতে, যখন আমি অন্যকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। লেট লতিফ, নিজে দড়ি করে এসে এখন নিজেই জোরপূর্বক অন্য কারো থেকে আমায় ছিনিয়ে নিয়ে ভালোবাসা দেখাচ্ছে আবার। একদম উচিত হয়েছে তোর সাথে খাটাস একটা। এখন নিজেই কষ্ট পা, আমাকে থাপ্পড় মারার ফল এটা। কিন্তু আচ্ছা, এই লোক কেন আমায় এতটা ভালোবাসে? কি আছে আমার মধ্যে? এই লোকের তো টাকার অভাব নেই, তারপরেও কেন আমায় নিয়ে পড়ে আছে এই লোকটা? লিহা ভাবনায় মশগুল। সিএনজি ড্রাইভার হসপিটালের সামনে এনে সিএনজি থামিয়েছে। আনাফ জলদি করে ভাড়া মিটিয়ে লিহাকে কোলে করে নিয়ে সিএনজি থেকে নেমে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ডক্টর লিহার সমস্ত রক্ত ক্লিন করে দিয়ে প্রেসক্রিপশনে মেডিসিন লিখে দেয়। লিহার ঠোঁট মুখ অনেকখানি ফুলে গেছে। আনাফ লিহার অবস্থা দেখে প্রচুর ভয় পেয়ে গেছে। ডক্টর আনাফকে ভয় পেতে দেখে সান্ত্বনা দিয়ে জানায় লিহার গুরুতর কোনো ক্ষতি হয়নি। মানুষের মুখমণ্ডল অনেক সেন্সিটিভ হয়, যে কোনো এক জায়গায় একটু আঘাত লাগাতেই অনেকটা রিয়াকশন করে। দাঁতের সংঘর্ষে ঠোঁটের খানিকটা কেটে গেছে এবং নাকের ভেতরে সামান্য একটু জখম হয়েছে। অতিরিক্ত চিন্তাজনক কিছুই হয়নি। আনাফের বুকের ভেতর স্বস্তি ফিরে আসে। এত সময় লিহার টেনশনে মাথা জ্যাম খেয়েছিল, যেটা বর্তমানে ডক্টরের কথা শুনে ছুটেছে। লিহাকে সঙ্গে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শুরুতে ফার্মেসি থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপাতি নেয়। এরপর আরেকটা সিএনজি ঠিক করে লিহাকে নিয়ে ওয়ার্কশপে চলে যায় গাড়ি আনার জন্য। দুপুরের আগেই গাড়ি সারিয়ে দিবে বলেছে ওয়ার্কশপ থেকে। গাড়ি আনাফ যাওয়ার আগেই সারিয়ে রেখে দিয়েছে ওয়ার্কশপের কর্মীরা। রিপেয়ারের টাকা পরিশোধ করে লিহাকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে বসে। লিহাকে একদম নিজের কাছাকাছি বসিয়ে রেখেছে আনাফ। গাড়ি স্টার্ট করে কিছু দূর যাওয়ার পর রাস্তার একপাশে গাড়ি সাইড করে লিহার হাত আলতো করে ধরে বলতে শুরু করে, আই এম এক্সট্রিমলি সরি। আসলে ওই সময় অনাবিলের সঙ্গে দেখে তোমাকে কথা বলতে দেখে আমার হুঁশ ঠিক ছিল না। লিহা আনাফের কথার কোনো উত্তর দেয় না, চুপ করে নিজের মতন বসে আছে। আনাফের প্রচণ্ড খারাপ লাগে লিহার কাছে কথার কোনো উত্তর না পেয়ে। তবে আনাফের নিজের খারাপ লাগাটা লিহাকে বুঝতে দেয় না। স্বাভাবিকভাবেই লিহাকে বলে, লিহা সব কিছু জোর দিয়ে হয় না, কিছু জিনিস একান্তই মানুষের উপর ছেড়ে দিতে হয়। তবে একটা জিনিস তোমাকে বলার ইচ্ছা, ভালোবাসার জন্য নিজের ভেতরে দম থাকতে হয়, যেটা আমার ভেতরে ভরপুর। অনাবিল আমার ভয় তোমাকে রেখে পালিয়েছে, কিন্তু আমি তোমার জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। আনাফের কথা শুনে লিহা প্রথমে কিছু না বললেও এবার মুচকি একটা হাসি দিয়ে নিজেই আনাফকে জড়িয়ে ধরে। তবে মনের ভেতর অন্য কিছু চলছে লিহার। কেমন যেন রহস্যময়ী হয়ে উঠেছে লিহা। কিছু একটা চলছে মনের ভিতরে, তবে কি চলছে সেটা লিহার নিজের কাছেও স্পষ্ট নয়। সে শুধু এতটুকুই জানে, তার খুব ইচ্ছে করছিল আনাফকে জড়িয়ে ধরতে, আর সে সেটাই করেছে। আনাফের ভিতরে খুশির জোয়ারা বয়ে চলেছে। এই প্রথম লিহা তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। খুশির যেন সীমা নেই, শরীরে এক ধরনের শিহরণ বইছে। তবে কেমন যেন আবার খটকাও লাগছে লিহার ব্যাপারটা। এই মেয়ে তাকে সহ্যই করতে পারে না, সেখানে সে নিজ থেকেই তাকে জড়িয়ে ধরেছে। কি চলছে লিহার মনের ভিতরে, সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। লিহার বিষয় নিয়ে আনাফের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়, তবে আনাফ সেটাকে বেশি একটা প্রায়োরিটি দেয় না। কারণ কৌতূহলী হয়ে এত সুন্দর মুহূর্তটাকে আনাফ নষ্ট করতে চায় না। নিজেও মিশে যায় লিহার সাথে। লিহার সাথে সাথে আনাফ নিজেও লিহাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। দুজনের মধ্যে সমস্ত কিছুই যেন ঠিক হয়ে গিয়েছে। বেশ কিছুটা সময় দুজন এভাবে কাটায়। খানিকক্ষণ পর লিহা নিচ থেকে
আনাফকে ছেড়ে দেয় এবং লাজুক ভাব নিয়ে আনাফকে বলে, গাড়ি স্টার্ট করুন এবার। অনেক তো হলো। কি অনেক হলো লিহা? কি হলো আপনি কি জানেন না? না সুইটহার্ট, আমি তো জানি না। তুমি একটু নিজের মুখে বলো তো কি হয়েছে। আপনি সত্যি খাটাস প্রকৃতির একটা লোক। এক ফোঁটা লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই আপনার মধ্যে। সব সময় খালি মানুষকে পেরেশানি করবেন কিভাবে সেই চিন্তাই ফিকির মাথা নিয়ে ঘুরে বেড়ান আপনি। ধুর, দিলে তো নিজের ইজ্জতের 12টা বাজিয়ে। আপনার ইজ্জত থাকলে তবেই তো 12টা বাজবে। এই এই কি বললে তুমি? আমার ইজ্জত নেই মানে? না না কিছু না, আপনি প্লিজ গাড়ি স্টার্ট করুন, আমার অনেক খারাপ লাগছে। আনাফ লিহার কথা মেনে নিয়ে গাড়ি স্টার্ট করে। লিহার খারাপ লাগছে শুনে আনাফ আর কোনো প্রকার প্রশ্ন করে না, চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। লিহা পাশের সিটে চুপ করে বসে আছে। কিছুটা পথ অতিক্রম করার পর আনাফ গাড়ির স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে লিহার হাতের ওপর রাখে। আলতো করে লিহার হাত চেপে ধরে। লিহার কোনো রিয়াকশন নেই, সব কিছুই যেন স্বাভাবিক। আনাফ তার হাত চেপে ধরার পরেও লিহা চুপচাপ বসে আছে। কোনো প্রকার আপত্তি দেখা যাচ্ছে না লিহার মধ্যে। উল্টো আরও মনে হচ্ছে লিহা নিজেই এমনটা একসেপ্ট করেছিল আনাফ থেকে। বাকি রাস্তাটা আনাফ এক হাতেই গাড়ি ড্রাইভ করে, আরেক হাত দিয়ে লিহার হাত ধরেছিল বাকি সম্পূর্ণ রাস্তাটুকু। লিহার বাসায় লিহাকে পৌঁছে দিয়ে আনাফ নিজের মতো চলে যায়, তবে যাওয়ার পূর্বে লিহাকে নিজের খেয়াল রাখতে বলে। লিহা বাড়িতে প্রবেশ করার মুহূর্তের মধ্যেই নাজিয়া বেগম মেয়ের চেহারার দিকে তাকিয়ে চমকে ওঠে। কলেজে যাওয়ার সময় সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু বাড়ি ফেরার পর মেয়ের নাক মুখের অবস্থা দেখে নাজিয়া বেগম হতাশ। মেয়ের একদম কাছাকাছি এসে এক নজর ভালোভাবে মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই লিহা, তোর এই অবস্থা কি করে হয়েছে? কলেজে যাওয়ার সময় তো ঠিকঠাক ছিলি, কিন্তু এখন এই কি হাল হয়েছে তোর? তার উপরে কলেজ থেকেও আজ জলদি চলে এসেছিস। ঘটনা কি লিহা? মা, হিংস্র পশুর খপ্পরে পড়েছিলাম আজ। হিংস্র পশুর খপ্পরে পড়েছিস মানে কি লিহা? হিংস্র পশু থাকে বন জঙ্গলে, আর তুই গিয়েছিস কলেজে। তাহলে তোর উপরে হিংস্র পশু আক্রমণ করলো কিভাবে? উফ মা, সব কথা লজিক খুঁজে বেড়ানোর অভ্যাসটা বাদ দাও তো। আমি ঠিকই কলেজে গিয়েছি, কিন্তু হিংস্র পশু বলতে আনাফ নামক গন্ডারটাকে বুঝিয়েছি আমি। গন্ডারটা আমার কলেজে গিয়ে সবার সামনে আমায় মেরেছে। ও মা, কি বলিস? আনাফ তোকে আবার কেন মারলো? মা, তুমি ভালো করেই জানো ওই খাটাসটাকে আমার এক বিন্দু পরিমাণও পছন্দ না, কিন্তু সে জোর করে আমাকে নিজের করবেই। কলেজে একটা ছেলের সাথে কথা বলেছিলাম আমি, যেটা দেখে সে রেগে গিয়ে আমার গালে চড় মেরেছে। ভাগ্যিস শুধু চড়েই মেরেছে, বেশি কিছু আর করেনি। মানে কি মা? মানে হচ্ছে তোর বাবা আমার জন্য এমনটা করেছিল। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার ক্লাসের একটা ছেলে আমাকে পছন্দ করত। একদিন ছেলেটা আমার পথ আটকায় আমার সাথে কথা বলার জন্য। আমি বাধ্য হয়ে ছেলেটার সাথে কথা বলি। তোর বাবা তখন আমাদের স্কুল অ্যান্ড কলেজেই পড়ালেখা করত। ঘটনাক্রমে তোর বাবা সেই ছেলেটার কথা জানতে পারে। এরপর ঘটে বিশ্রী কাণ্ড। তোর বাবা আমাকে তো মেরেছেই, সঙ্গে ছেলেটার একটা হাত ভেঙে ফেলে দিয়েছিল। মা, তোমার আর বাবার সাবজেক্টটা আলাদা। তোমরা একে অপরকে পছন্দ করতে, কিন্তু এই লোকটাকে তো আমি পছন্দই করি না। সে জোর করে আমার উপর অধিকার খাটাচ্ছে। আমি যাই করি না কেন তার সব কিছুতেই সমস্যা। আরে মা, এভাবে বলিস না। তোকে নিয়ে সে হয়তো একটু বেশি সেনসিটিভ। এছাড়া ছেলেটা কিন্তু দেখতে শুনতে সব দিকেই ভালো। তোর সাথে বেশ মানাবে ছেলেটাকে। হ্যাঁ মা, এই ছেলে দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো, মনটাও খুব পরিষ্কার। আজকে আমি অনেক কিছু উপলব্ধি করেছি ছেলেটা সম্পর্কে। কিন্তু মা, তারপরেও এই ছেলেকে আমি বিয়ে করতে চাই না। কিন্তু কেন? কারণটা পরে বলবো, তোমরা জাস্ট আপাতত সম্বন্ধটা বাতিল করো। ঠিক আছে, আমি তোর বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তুই এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, দুপুর হয়ে এসেছে। কিছুক্ষণ পর খাবার খেতে চলে আসিস। আচ্ছা। লিহা নিজের রুমে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছে লিহা। মনের ভেতরটা কেমন যেন উথাল পাতাল করছে। আনাফকে সে পছন্দ না করা সত্ত্বেও নিজ থেকে জড়িয়ে ধরেছে। আজকে সহ বেশ কয়েকবার আনাফ তাকে স্পর্শ করেছে। আনাফের স্পর্শ আজকে তার ভালো না লাগলেও একেবারে খারাপ লাগেনি। সাময়িকের জন্য ভেতর থেকে আজ সে আনাফকে ফিল করছে। অনাবিলের সাথে কথা বলায় কতটা হিংস্র হয়ে উঠেছে আনাফ। থাপড়ে মুখের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। পরিশেষে সে নিজেই তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। গাড়ির মধ্যে আবার তাকে বুকে নিয়ে কান্নাও করেছে। সব মিলিয়ে বলতে গেলে রাগ আর ভালোবাসার দুটোই আজ সে দেখিয়েছে। অন্যদিকে অনাবিল আনাফকে দেখা মাত্রই তাকে রেখে দৌড়ে পালিয়েছে।
প্রচণ্ড ভালোবাসে লিহা অনাবিলকে, কিন্তু আজ অনাবিল যেটা করেছে সেটা সত্যিই ঠিক করেনি। আনাব ঠিক কথাই বলেছে, ভালোবাসতে হলে ভেতরে মনোবল আর সাহস থাকা প্রয়োজন। অনাবিলের ভেতরে সাহস বলতে কিচ্ছু নেই। তৃতীয় পক্ষ এসে তার ভালোবাসার মানুষটার ওপর রাগ দেখাচ্ছে এবং পরিশেষে নিজেই অনুতপ্ত হয়ে কাঁদছে, ভালোবেসে নিজের বুকে আগলে নিচ্ছে। লিহা এই সমস্ত কিছু অনাবিলের থেকে আশা করেছিল, কিন্তু অনাবিলের জায়গায় এসব অন্য কেউ করছে। লিহা কেমন যেন দ্বিধায় পড়ে যায়। একদিকে অনাবিলকে সে নিজে ভালোবাসে, অপরদিকে আনাফ অনাবিলের থেকেও অধিক মাত্রায় তার জন্য পাগল। কিছুই মাথায় কাজ করছে না লিহার। অনাবিলের সঙ্গে তার বিয়ে হলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে অনাবিল তাকে যদি এভাবে হাত ছেড়ে দিয়ে চলে যায়, ভাবনায় পড়ে যায় লিহা। বেশ কিছুটা সময় ভাবার পর সিদ্ধান্ত নেয়, যেটাই হোক ভালোবাসার মানুষটাকে সে বেছে নেবে। আনাফকে বেছে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সম্পর্কের বাইরে থেকে অনেকেই দ্বিগুণ ভালোবাসা দেখায়, কিন্তু সম্পর্কের মধ্য থেকে সম্পর্ক নিভানোর পালা আসলে সবাই গাফলতি করে। মনে স্থির করে অনাবিলকে ফোন দেয়। এক এক করে 3 বার অনাবিলকে 3 বার ফোন করে লিহা, কিন্তু অনাবিল ফোন উঠায় না। লিহা বুঝতে পারে কাহিনী কি। বুদ্ধি খাটিয়ে লিহা কিছু সময় পর নিজের মায়ের নম্বর থেকে অনাবিলকে ফোন দেয়। অনাবিল ফোন রিসিভ করে। লিহা ফোন রিসিভ হওয়ার সাথে সাথে ধমকের সুরে প্রশ্ন করে, এই বদমাইশ, তুই এত সময় আমার ফোন কেন রিসিভ করছিলি না? আরে লিহা তুমি, আর এটা কার নাম্বার? কার নাম্বার সেটা তোর না জানলেও চলবে, তুই খালি আমার প্রশ্নের জবাব দে আগে। লিহা আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ত নাকি সেটা আমি ভালোই বুঝতে পারছি। লিহা ছাড়ো এসব কথা, কেন ফোন দিয়েছো সেটা বলো। তুই আজকে পালিয়ে গিয়েছিস কেন আমায় রেখে? তো কি করব, ওই গুন্ডাটার হাতে মার খাবো নাকি দাঁড়িয়ে থেকে? অনাবিল, এই তোর ভালোবাসা? প্রেমিকাকে রেখে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া? কাউকে ভালোবাসতে হলে নিজের ভেতরে আগে সৎ সাহস থাকা প্রয়োজন, কিন্তু তোর মধ্যে সেসবের কোনো ছিটে ফোঁটাও নেই। লিয়া ভালো আমি ঠিকই বাসি, কিন্তু এখানে পরিস্থিতি আমার অনুকূলে নেই। কলেজের সব কয়টা বড় ভাই আনাপের ভক্ত, কেউ আমার সাপোর্টে নেই। সেখানে আমি কিভাবে লড়াই করব? হয়েছে, আর বাহানা দেখাতে হবে না। তোকে আমি কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। তোর আমাকে পালিয়ে বিয়ে করতে হবে না। আমি আম্মুকে জানিয়ে দিয়েছি আনাফের সম্বন্ধ ঠুকরে দিতে। তুই একটা কাজ কর, আগামীকাল তোর পরিবার নিয়ে আমার বাসায় এসে বিয়ের প্রস্তাব দে। আমি সব কিছু আগে থেকেই ঠিক করে রাখবো। ঘরোয়াভাবে হোক বা অন্য কোনোভাবে আমরা একদিনের ভেতরেই বিয়ে করে ফেলবো। এতে করে আনাফের আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। লিয়া এত জলদি আমার পক্ষে কিছু করা সম্ভব না। একদিনের মধ্যে আমি না নিজেকে তৈরি করতে পারবো, আর না পারবো পরিবারকে রাজি করাতে পারবো। আমার কিছুটা সময় প্রয়োজন। কত সময় প্রয়োজন তোর? সেটা ঠিক করে বলতে পারছি না। দেখ অনাবিল, আমার সাথে কাহিনী করার চেষ্টা করিস না তুই। তোর হাবভাবে আমি অনেক কিছু উপলব্ধি করতে পারছি। আগামী 2 দিনের মধ্যে তুই যে কোনো উপায়ে নিজের পরিবারকে রাজি করিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। না হয় খারাপ কিছু ঘটে যাবে, কিন্তু আমি বলে দিলাম। লিহা প্লিজ এভাবে বলিও না, আমি দেখছি কি করা যায়। জানি না কি করবি, তবে আমি এটুকু জানি আগামী 2 দিনের ভেতর তোর পরিবার নিয়ে তুই আমার বাসায় আসবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এবার ফোন রাখলাম। রাখ ফোন। দুজনেই ফোন রেখে দেয়। লিহা ফোন রেখে দেওয়ার পর ফোনটা তার মাকে ফিরিয়ে দিয়ে মায়ের সাথে কিছু কথাবার্তা বলে নিজের রুমে চলে আসে। দিনটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে যথারীতি লিহা ঘুম থেকে উঠে ঢিলে ঢালা একটা জামা পরে কলেজে চলে যায়। লিহা গতকালের কারণে যদিও কিছুটা অসুস্থ, কিন্তু তারপরেও সে কলেজে গিয়েছে চালাকি করে, কারণ আনাফে কলেজে আসবে তদারকি করার জন্য। কিন্তু আনাফ যদি কলেজে এসে তাকে দেখতে না পায়, তাহলে দেখা যাবে আনাফ তার বাড়িতে চলে যাবে খোঁজ করতে। না, হয়তোবা একটা গন্ডগোল পাকাবে। লিহা বুদ্ধি করে আগামী 2 দিন কোনোভাবে সব কিছু সামলে রাখার পরিকল্পনা করছে। কোনো প্রকার ভুল সে করবে না, যাতে করে সমস্ত প্ল্যান ভেস্তে যায়। সে কারণেই আনাফের কথা মতন মডার্ন জামা ছেড়ে ঢিলেঢালা একটা জামা পরে আজ কলেজে গিয়েছে। কলেজের স্টুডেন্টরা লিহার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। অনেকেই আবার সমালোচনা করছে লিহাকে নিয়ে, কারণ ঢিলেঢালা জামায় দেখতে লিহাকে বেশি একটা সুন্দর লাগছে না। লিহার প্রচণ্ড রাগ হচ্ছে সমালোচনার মুখে পড়ে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এমতো অবস্থায় আনাফে কলেজে এসে হাজির হয়। লিহা আনাফকে দেখা মাত্রই নিজেই আনাফের কাছে ছুটে যায় এবং সবার নামে নালিশ করতে শুরু করে। আপনার কারণে অনেকেই আমায় নিয়ে সমালোচনা করছে। আমার নাকি মাথা ঠিক নেই, আমি নাকি পাগল হয়ে যাচ্ছি। গতকাল আমি মডার্ন জামা পরিধান করেছি। মানুষ নাকি দিন দিন আধুনিক হয়, আর আমি আধুনিক পোশাক ছেড়ে ঢিলেঢালা জামা পরে এসেছি, যার কারণে অনেকেই আমায় নিয়ে হাসাহাসি করছে। এবার খুশি তো আপনি? কি? কার এত বড় সাহস তোমায় নিয়ে সমালোচনা করে? প্রিয়, একটুখানি সময় অপেক্ষা করো তুমি।
তারপর সব কটাকে মজা দেখাচ্ছি। আনাফ সাথে সাথে ফোন বের করে কলেজের সিনিয়র পোলাপানকে ডেকে আনায় এবং যারা যারা লিহাকে নিয়ে সমালোচনা করেছে সবাইকে পানিশমেন্ট দেয়। এক সিরিয়ালে সমালোচনাকারীদের সবাই কান ধরে উঠবোস করছে। আনাফ সবাইকে দেখিয়ে লিহাকে বলে,